আজকে আমরা আলোচনা করব তোমাদের শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় শিখন নিয়ে। তো অলরেডি এর আগে আমরা শিখনের উপর একটি অধ্যায় ক্লাস করে নিয়েছি, যেখানে আমরা শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য কি হতে পারে, শিখনের প্রকৃতি কি, এই নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখবে, আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তারপরে আজকে আমাদের দ্বিতীয় পার্ট আলোচনা হবে এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আজকে আমরা আলোচনা করব শিখনের উপাদানগুলো নিয়ে। তো শিখনের অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে আমাদের এডুকেশন বইয়ে আমাদের যতগুলো উপাদান পড়তে হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর কথা দিচ্ছি, এই উপাদানগুলো যদি আমরা মাথায় গেঁথে রাখি তাহলে অবশ্যই পরীক্ষায় আমরা লিখতে পারবো। আর আমি কিছু বোর্ড ওয়ার্ক করেছি এখানে, তোমরা অবশ্যই এগুলো যখন পড়াতে তোমরা আমার সাথে লিখে রাখবে। আর আমরা পরবর্তী ক্লাসে এর সম্পূর্ণ নোটস তোমাদের ফ্রিতে একদম অ্যাভেলেবেল করে দিব, তোমাদের দিয়ে দেবো। তো শুরু করা যাক আমাদের আজকের বহু প্রতীক্ষিত ক্লাস, শিখন এবং শিখনের উপাদান। মনে রাখো, আমাদের এডুকেশনে শিখনের উপাদানগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি। যেমন 1 নম্বর হলো পরিণমন, 2 নম্বর প্রেষণা, 3 নম্বর স্মৃতি, 4 নম্বর কল্পনা, 5 নম্বর মনোযোগ, 6 নম্বর আগ্রহ। তাহলে এই 6টি উপাদান নিয়ে আজকে আমরা চেষ্টা করব আলোচনা করার। তো শিখনের কয়টি উপাদান আমাদের মনে রাখতে হবে? 6টি উপাদান। আর ইউ গেট? সবাই বুঝতে পেরেছো? পরিণমন, প্রেষণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ এবং আগ্রহ। তাহলে 1 নম্বরে আমাদের যেটা আসলো তার নাম হলো পরিণমন। ঠিক আছে, পরিণমন, যার ইংরেজি হচ্ছে ম্যাচুরেশন। ইংরেজিটা খুবই ইম্পর্টেন্ট এখানে, যার ইংরেজিটা হচ্ছে ম্যাচুরেশন বা পরিণমন। এবার প্রশ্ন হইলো যে স্যার পরিণমন কি? আমার হাতটা দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? আমার হাত আছে তো, এটা আমার হাতটা বলো আর লম্বা হবে না? যখন ছোট ছিলাম আমার এতটুকুনি হাত ছিল, তারপর আস্তে আস্তে আমার হাতটা এত হলো, তারপর আস্তে আস্তে এটা হাত হলো, তারপর আস্তে আস্তে এটা হাত হলো। তাহলে আস্তে আস্তে আরো এত বড় হতে লাগে, আস্তে আস্তে আরো বড় হতে লাগে, কেন হচ্ছে না? আর ইউ গেট? আমি বড় হচ্ছি, ছোটবেলায় এত ছোট ছিলাম, তারপর এত ছোট হলাম, এত ছোট ছিলাম, এখন এত বড় হয়ে গেছি। তারপর তুমি দেখছো যে প্রতিদিন আমি এত বড় যাচ্ছি, আর বড় হচ্ছি না। কিন্তু একটা বাচ্চা ছেলেকে তুমি বড় হতে দেখছো, একটা বাচ্চা ছেলের হাতটাকে বড় হতে দেখছো, তাই না? একটা বাচ্চা ছেলের পাটাকে বড় হতে দেখছো, কিন্তু আমি বড় হচ্ছি না কেন? আমার এই হাতটা বড় হচ্ছে না কেন? মনে রাখ, পরিণমন হলো সেটাই। পরিণমন হলো সেটাই যে একটা নির্দিষ্ট বয়সের পর তোমার আচরণের, তোমার বিকাশের, তোমার বৃদ্ধির থেমে যাবে একটা বয়সের পর, সেটাকে বলা হয় পরিণমন। মনে থাকবে, একটা বাচ্চা ছেলের হোক বা আমরা যদি পরিণমন না হতো আমাদের, তাহলে কি হতো? আমরা তাল গাছের মতো লম্বা হয়ে যেতাম, তাই না? প্রতিদিন বাড়ছি। একটা নির্দিষ্ট বয়সের পর মানুষের যখন বৃদ্ধি শেষ হয়ে যায়, সেটাকে পরিণমন বলা হয়। আরো স্পষ্ট বাংলা ভাষায় বলছি, যেটাকে ইংরেজিতে আমরা ম্যাচুয়ার বলি। ম্যাচুরেশন কাকে বলা হয়? ধরো একটা গাছ আছে, গাছে আপেল হয়েছে, ধরো বলো কাঁচা, প্রথম আপেলটা কি হয়? কাঁচা হয়। কাঁচা হয় কি হয় না? সেই কাঁচা আপেলটা কিন্তু খাবার জন্য নয়। তারপরে কিছুদিন পর কি হলো? আপেলটা পুরো পেকে গেল, যেটা একদম 100%। যখন আপেলটা পেকে যায়, সব থেকে বেশি সুস্বাদু হয়, মিষ্টি হয় আপেলটা। তখন বলা হবে আপেলটা কি হয়েছে? পরিণমন হয়েছে। কি হয়েছে? বা পরিণত লাভ করেছে আপেলটা। তারপরে দেখবে সেই আপেলটা যদি তুমি না খাও, তাহলে আপেলটা আবার পচে যাবে। বুঝা গেল ব্যাপারটা? তো মনে রাখতে হবে আমাদের স্যার পরিণমনটা কি। পরিণমনটা হলো আর কিছু না, বয়সের সাথে সাথে, আমরা এখানে লিখেছি যে বয়সের সাথে সাথে আচরণের পরিবর্তন। আমরা বয়সের সাথে সাথে যখন আমাদের আচরণের পরিবর্তন হয়, সেটাকে আমরা পরিণমন বলবো। একটা উদাহরণ দিতে পারি, আমি যদি বলি আমরা ছোট্টবেলায় পুতুল খেলাতাম, পুতুল নিতাম, পুতুল খেলাতাম। এখন আমরা 12 ক্লাসে পড়ি, 4th সেমিস্টারে। আমরা হয়তো আলোচনা করছি ভাই কিভাবে ভালো রেজাল্ট করা যাবে, কিভাবে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে, এইভাবে আলোচনা করছি। তখন আমার একটা বন্ধু যদি এসে বলে ভাই চলো বাড়ি যাই, পুতুল খেলাবো, আমাকে, তোমার যদি এটা বন্ধু বলে, তুমি কি বলবে? ভাগ, তোর মেচুরও হয়নি, এখন তোর মেচুরিটি হয়নি। বুঝা গেল ব্যাপারটা? তো ম্যাচুরেশন হলো এমন একটা যে বয়স বাড়ার সাথে সাথে তুমি জিনিসটা পরিপক্ক হয়ে যাও, সেটাকে বলা হয় ম্যাচুরেশন বা পরিণমন। এবার তুমি বৈশিষ্ট্য বলতে পারো যে স্যার কি কি বৈশিষ্ট্য আছে। মনে রাখো 1 নাম্বার যে পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া, নিজেই হবে। তুমি যদি একটা বাচ্চা ছেলেকে ছেড়ে দাও, নিজের মতো করে খাবার দিচ্ছ আর খাওয়াচ্ছ, তো দেখবি আস্তে আস্তে বাচ্চা ছেলেটা নিজে বড় হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? না তুই টানে বড় করছিস। হ্যাঁ, এটা পা ধরেছে বলে বাচ্চা ছেলে চল বড় হ, এরকম করিস কি? না, নিজে বড় হয়। যেমন শিখনটা, এখানে পার্থক্যটা আমি বলে দিচ্ছি। শিখনে আমরা কি দেখলাম? বাচ্চা ছেলেটাকে ছোট থেকে শেখাতে বল আতা গাছের তোতা পাখি, বাচ্চা ছেলে বলছে আতা গাছের তোতা পাখি। এরকম করে ও অনেকদিন করে মনে রেখে শিখা হয়। একদম ওকে কেউ উপর থেকে ফোর্স দিয়ে শিখায়, কিন্তু
আমাদের পরিণমনটা কি নিজে থেকেই হয়ে যায়। এই আমার বৃদ্ধি আমার বিকাশ নিজে থেকে হয়ে গেছে, আবার নিজে থেকে থেমে গেছে। তো এই জন্য আমরা লিখেছি তাই আমরা শিখেছি যে পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এবার 2 নম্বর বলছি যে পরিণমনের মাধ্যমে বিকাশ ঘটে, যেটা আমি বললাম পরিণমনের মাধ্যমে বিকাশ ঘটে। দেখো আমরা এত ছোট বাচ্চা ছেলে ছিলাম, ছোটবেলায় মায়ের কোলে জন্ম হইলাম, জন্ম হওয়ার পর এত ছোট হলাম, তারপরে একটু বড় হইলাম, তারপরে আরো একটু বড় হইলাম, তারপরে আরো একটু বড় হইলাম, তারপরে আরো একটু বড় হইলাম। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো যে আচ্ছা আরো একটু বড় হলাম, মারবো কেন তারপর? আর বড় হয়নি, আবার বুড়ো যখন হয়ে যাচ্ছে একটু পর দেখবি বুড়ো লোকগুলো আর ছোট হয়ে যাচ্ছে, তাই না? তারপর আমি কমে গেলাম, তারপরে আরো ছোট হয়ে গেলাম, বা তারপরে এরকম হয়ে গেলাম আমি। বুঝা গেল ব্যাপারটা? তো পরিণমনের ফলে লোকটার বিকাশ ঘটে। কি ঘটে? বিকাশ মানে লোকটা বড় হয়, লোকটা কি হয়? বড় হয়। এখান থেকে আরেকটি প্রশ্ন, তাহলে স্যার পরিণমন কি সারা জীবন হতে থাকে? পরিণমন সারা জীবন হয় না। স্যার একটু আগেই বলেছে যে স্যার পরিণমন একটু যৌবন কাল অবধি হয়, 22-25 বছর অবধি লোকটা বড় হয়ে গেল। বুঝা গেল ব্যাপারটা? আর একটা বয়সে গিয়ে পরিণমন আবার নিচে নেমে গেল। তা পরিণমন কি সারা জীবন ব্যাপী প্রক্রিয়া? না। যেমন শিখন, সারা জীবন আমরা শিখতে পারি, বাবা থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত আমরা শিখতে পারি। তো শিখন হলো একটি সারা জীবন ব্যাপী প্রক্রিয়া, আর পরিণমন হলো জীবনব্যাপী প্রক্রিয়া নয়। একটি নির্দিষ্ট বয়সে এসে আমাদের কি হয়? আটকে যেতে হয়, আমরা আর কেউ বড় হতে পারি না, বা আমাদের আচরণের আর পরিবর্তন এখানে থেমে যায়। তো পরিণমন হলো একটি কি সারা জীবন ব্যাপী প্রক্রিয়া নয়। আর পরিণমনের মাধ্যমে বিকাশ ঘটে। পরিণমনের মাধ্যমে তাহলে কি ঘটে আমরা বুঝতে পারলাম? বিকাশ ঘটে। তুমি বড় হয়, এমন ছিলে, তারপর এমন ছিলে, তারপর এমন ছিলে, তারপর এমন বড় হলে। তাহলে এই জন্য আমরা এখানে লিখেছি যে পরিণমন হলো একটি বিকাশ, যেমন হাঁটতে আমরা শিখেছি। ঠিক আছে। 3 নম্বর হলো পরিণমন হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। পরিণমন কি? অভ্যন্তরীণ প্রক্রিয়া, মানে ভিতরে ভিতরে তুমি বড় হচ্ছ, তাই না? তোমার এই হাতটা বড় হচ্ছে, তোমার পা বড় হচ্ছে, তোমার শরীরটা বড় হচ্ছে, যেগুলো সব আভ্যন্তরীণ বা ইনসাইড পর্যন্ত চলে, যেটা আমি বললাম। পরিণমন একটা বয়সে এসে কি হয়ে যায়? আটকে যায়। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখি না, তাও হয়ে যাবে। তো পরিণমন নির্দিষ্ট বয়স অবধি থাকে, নির্দিষ্ট বয়সের পর পরিণমন আর আমাদের হয় না। তো এবার প্রশ্ন হইলো, ঠিক আছে, আরেকটা মারাত্মক প্রশ্ন এখান থেকে আসবে, অনেকগুলো উপাদান পড়তে হবে, তাই সবগুলো আমাদের মনে রাখতে হবে যে স্যার শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য কি? যেটা তোমাদের বললাম আমি বলে দিই, শিখন হলো অভিজ্ঞতার ভিত্তিতে। তুমি যা কিছু দেখো, যা কিছু শিখো, পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিজ্ঞতা নিয়ে নিয়ে বাবাকে বাবা বলতে শুনেছো, মাকে মা বলতে শুনেছো, ওই জন্য কি হলো? তোর শিখন হয়েছে। ওই জন্য কি হয়েছে? শিখন। তাহলে শিখন হচ্ছে কার উপর নির্ভর করবে? শিখন অভিজ্ঞতার উপর নির্ভর করে। শিখন কার উপর নির্ভর করবে? অভিজ্ঞতার। আর পরিণমন কি? জন্মগত বিকাশ। জন্মের পর অটোমেটিক তোর পরিণমন হবে, তোর হাত পা বাড়তেই থাকবে। ঠিক আছে, তোমার যদি ঠিকঠাক থাকো, তুমি সুস্থ স্বাভাবিক থাকো, তোমার শিখন যেমন তোমাকে একটা লোকের দ্বারা তোমাকে শেখাতে হয় বা পরিবেশের দ্বারা তোমাকে শেখাতে হয়, পরিণমনে কিন্তু সেটা হয় না, তাই না? তুমি যদি ছোটবেলায় এমন করে বসে থাকো, আমি বড় হবো না, না আমি বড় হবো না, আমি বড় হবো না, তাও তুই বড় হবি। ঠিক আছে। আর ছোটবেলায় যদি এটা করো, না আমি কিছু শিখবো না, বাবা এটাকে বাবা বল বাবা বাবা শিখতে পারে। বুঝা গেল ব্যাপারটা? তো পরিণমন হচ্ছে এই ব্যাপারটা, যে পরিণমন জন্মগত বিকাশ। পরিণমন কি? জন্মগত বিকাশ। আরেকটা আমি বললাম যে শিখন কতদিন তুমি শিখতে পারবে বাবু? সারা জীবন। যতদিন জীবন আছে ততদিন আমরা কি করতে পারবো? শিখতে পারবো। কিন্তু পরিণমন কি সারা জীবন ব্যাপী? না বাবু, পরিণমন হচ্ছে নির্দিষ্ট একটা বয়সে গিয়ে আমাদের পরিণমন কি হয়ে যায়? শেষ হয়ে যায়, বা আর একটা বয়স অবধি আর পরিণমন হয় না, ম্যাচুরিটি আর হয় না। আরেকটা আমরা পয়েন্ট লেখা আছে নিচে, যে কার উপর নির্ভর করছে? তো এর পরের পয়েন্টটা আমরা বললাম যে শিখন হলো পরিবেশের উপর নির্ভরশীল, তাই না? যেমন ইংল্যান্ডের ছেলেটা ইংরেজি থেকে কথা বলে, আরবের ছেলেটা আরবের থেকে কথা বলে, ভারতের ছেলেটা বা বাংলার ছেলেটা বাঙালি থেকে কথা বলে। কেন? কারণ তার পরিবেশ ওই ভাষায় কথা বলে বলে ওই ভাষায় কথা বলে। এবার আমাদের যে পরিণমন আছে, পরিণমন কিন্তু পরিবেশ উপর নির্ভর করে না। আমি আফ্রিকায় হয়েছে, আমি বড় হব না। আমি ইংল্যান্ডে হয়েছে, আমি বড় হব না। আরে তুমি ইংল্যান্ডে হলেও বড় হবে, তুমি আফ্রিকাতে হলেও বড় হবে, তুমি রাশিয়াতে হলেও বড় হবে। ঠিক আছে, কিন্তু তুমি রাশিয়াতে হলে রাশিয়ান ভাষায় কথা বলবে, ইংল্যান্ডে হলে ইংরেজি ভাষায় কথা বলবে, বাংলায় হলে বাংলা ভাষায় কথা বলবে। তাহলে শিখন পরিবেশটার উপর নির্ভর করছে। ঠিক আছে, কিন্তু কিন্তু আমাদের পরিণমন যে আছে, পরিণমন কিছু বুঝবে না। তুমি আফ্রিকার যদি একটা জঙ্গলেও জন্ম হয় তোমার, আর যদি ঠিকঠাক পরিবেশ সুস্থ থাকে, তাহলে কিন্তু তুমি বড় হবেই। বুঝা গেল ব্যাপারটা? আরেকটা জিনিস বলতে পারি আমরা, যে শিখন হলো কৃত্রিম। কৃত্রিম মানে কি বলতো বাবু? যেটাকে আমরা শিখাই দূর থেকে, বাহির থেকে যেটাকে শিখাই, তাকে বলা হয় কৃত্রিম। যেমন আমি যে ABCD, অ আ, বর্ণমালা, ক খ, এগুলো যে আমরা শিখেছি, এগুলো নিজে নিজে শিখতে পারছি কি?
নিজে নিজে শিখতে পেরেছি না, কেউ বাইরে থেকে আমাদের শিখাইছে, এগুলোকে বলা হয় কৃত্রিম। যেমন আমরা এখন কিসের যুগ জানি, যে ইন্টেলিজেন্স, আমরা এআই এর যুগ জানি, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে এআই এর যে এত বুদ্ধি আছে, ওই বুদ্ধিটা কি নিজের নিজের বুদ্ধি না, ওকে অনেকগুলো সফটওয়্যার, অনেকগুলো বই তার মধ্যে ডাউনলোড করে দেওয়া হয়েছে। ওই জন্য তুমি যে কোনো প্রশ্ন করো তার কাছ থেকে উত্তর পাও, কেন সেটাকে এই বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে তাকে বুদ্ধি দেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে তার ভিতরে। তো আমাদের যে শিখনটা হলো কৃত্রিম, কেউ আমাকে শিখাইছে, বা কোনো বই থেকে আমরা শিখেছি, বা কথা থেকে আমরা শিখেছি অভিজ্ঞতার মাধ্যমে, ওই জন্য শিখনটা হলো কৃত্রিম। আর পরিণমনটা কি? পরিণমনটা হলো স্বাভাবিক, তাই না? পরিণমনটা হলো স্বাভাবিক। আমি তাই না, এই হাতটা স্বাভাবিক হিসাবে বেড়েছে, তোমার নাই, মানে তোমার এতটা ক্ষমতা নাই যে এই হাতটাকে আর বাড়তে দিবে না। ধর এই পর্যন্ত যখন হয়েছিল আমার হাতটা, আমি বলতে পারবো আর হাত বড় হোস না বলতে পারবো না। কিন্তু শিখনের ক্ষেত্রে আমাদের কি হয়, শিখনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস বাহ্যিকভাবে বাইরে থেকে আমরা শিখি। পরিণমন যেহেতু আভ্যন্তরীণ প্রক্রিয়া, পরিণমনটা নিজে নিজে হয়। আর ইউ গেট মাই পয়েন্ট? আশা করছি বুঝা গেছে। চলো সেকেন্ড পার্ট আলোচনা করি বন্ধু। তো এখন আমরা শিখনের দ্বিতীয় উপাদান পড়ব প্রেরণা। খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা জিনিস। প্রেরণার ইংরেজিটা যদি মনে রাখো তাহলে হয়ে যাবে মোটিভেশন। নাম শুনেছো মোটিভেশন? আমরা যখন কোনো জিনিসের মোটিভেশন পেয়ে যাই তখন শিখতে চাই। তোমরা জানো তো মোটিভেশন, আমি বললাম বাবুরে এপিজে আব্দুল কালাম ছিল, ইনি মানুষের বাড়িতে পেপার বিক্রি করতো, পেপার বিক্রি করে এত স্ট্রাগল করে এত কষ্ট করে পড়াশোনা করেছে, আর তুমি এত সুখে আছো, শান্তিতে আছো, তুমি পড়ছো না কেন? ইয়েস স্যার, আমি কাল থেকে পড়তে বসবো। বুঝা গেল? অথবা ইউটিউবে সার্চ করলে যে মোটিভেশনাল ভিডিও আপনি পারবেন, আপনাকে করতেই হবে, আপনার বাবা করেনি আপনাকে করতে হবে, আপনি গরিব তো কি আছে, আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু গরিব হয়ে মরবেন না, হ্যাঁ ঠিক, আমাকে কাজে যেতে হবে। বুঝা গেল ব্যাপারটা? এটাকে বলা হয় প্রেরণা। কি বলা হয়? তো শিখনের উপাদান প্রেরণা। কেন? কারণ আমরা প্রেরণার মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে, যখনই আমরা মোটিভেশন পাই তখনই আমরা শিখতে চাই, শিখন করতে চাই, বা প্রত্যেকটা জিনিসে যখন আমরা মোটিভেশন পাই তখন আমরা কি করি, শিখার প্রতি আগ্রহী হই, বা কোনো কিছু জিনিসের প্রতি আগ্রহী হই। তো এবার প্রেরণার কথা চিন্তা করতে গিয়ে আমাদের এডুকেশন বিজ্ঞানী, যেগুলো শিক্ষা বিজ্ঞানী আছে, শিক্ষাবিদ, ওনারা কি করেছেন বলতো, প্রেরণার একটা চক্র দিয়েছেন। যেমন সাইকেলের একটা চাকা হয়, তো প্রেরণার একটা চক্র দিয়েছেন ওনারা। প্রেরণার চক্রটাকে কয়েক ভাগে ভাগ করেছেন। তোর ভিতরে প্রেরণা বা মোটিভেশন কিভাবে জন্মগ্রহণ করবে, তারা বলেছেন এক নম্বরে তোমার ভিতরে যদি চাহিদা থাকে। কি থাকে বাবু? চাহিদা থাকে। ধরো তুমি সিঙ্গেল আছো, হ্যাঁ, তারপরে তোমার মনের ভিতরে একটা ফিলিং কাজ করছে যে আমাকে একটা মেয়ে দরকার। বুঝা গেল? তাহলে তোমার একটা চাহিদা আছে, তোমার ভিতরে চাহিদা বা অভাব, তোমার ভিতরে একটা মেয়ের অভাব আছে, তোমার ভিতরে একটা কিসের অভাব আছে? মেয়ের অভাব আছে। তো তুমি এখন চেষ্টা করছো যে করে হোক একটা মেয়ে আমার জীবনে দরকার। ঠিক আছে? তো এই চাহিদার জন্য তোমার ভিতরে মোটিভেশন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? তোমার চাহিদা, আমার জীবনের চাহিদা, একটা মেয়ে দরকার। এটা কি দরকার? তারপরে তুমি কি করবে? যেহেতু তোমার ভিতরে, তোমার জীবনে একটা মেয়ের অভাব আছে, ওই জন্য তুমি তাড়না করে বেড়াবে। কি করে বেড়াবে? তাড়না মানে খুঁজে বেড়াবে। তাড়না মানে কি? লাইফ দিয়ে খুঁজে, যেভাবে হোক বন্ধু, যেভাবে হোক আমাকে কিন্তু লাগবে, মানে যে কোনো হোক তাড়না করছে, যে কিছু করতে হবে, যে কিছু করতে হবে। তো সম্ভাব্য তুমি টর্চ দিয়ে খুঁজে খুঁজে মেয়েটাকে পেয়ে গেলে। মেয়েকে পাইছো, মেয়ে তো তোমাকে দু পয়সায় পাত্তা দেয় না এখনো, দেয় কি? তুমি তো মেয়েটাকে পাইলে, এই মেয়েটাকে তোমাকে সুন্দরী মনে হলো, পছন্দ হয়েছে। গেটিং মাই পয়েন্ট? এক নম্বর তোমার ভিতরে চাহিদা, অভাব জন্ম হলো। ঠিক আছে? তারপর তুমি তাড়না করে বেড়ালে, তুমি মেয়েটাকে খুঁজে বেড়ালে, তো মেয়েটাকে এখন পেয়ে গেছো। তাহলে প্রেরণা চক্রে বিজ্ঞানীগুলো বলছে, আমাদের এডুকেশন বিজ্ঞানীগুলো, যে এক নম্বর যে তোমাকে চাহিদা, যখন তোমার ভিতরে চাহিদা জন্ম হবে তোমার ভিতরে মোটিভেশন জন্ম হবে, তারপর তোমার ভিতরে তাড়না আসবে, তারপর কি আসবে তোমার ভিতরে? তাড়না। তারপরে তুমি কি করবে? তিন নম্বরে যেটা আমরা বলবো, এখানেও লিখেছি সহায়ক আচরণ। মনে রাখো যেন, সহায়ক আচরণ। তারপরে তুমি সেই কাজগুলো করবে যে কাজগুলো মেয়েটা চাই। একটা সুন্দর ঘড়ি পরে নিলে, কালো টি শার্ট লাগাই নিলে, দাবাং চশমা পরে বেড়াচ্ছ, পড়ালেখাও সুন্দর করছো, কারণ ক্লাসের মধ্যে আবার একটু হাততালি পাইতে হবে। ঠিক আছে? এ টু জেড মেয়েটা যা চাই, মেয়েটা যা উপযোগী পরিবেশ লাগে, সবটা তুমি করছো। একটা মেয়ের প্রয়োজন ছিল তোমাকে, তোমার ভিতরে অভাব ছিল, মোটিভেশন কাজ করেছে, আমার ভিতরে মেয়ের অভাব আছে, যা কিছু হোক আমাকে করতেই হবে। তার জন্য তুমি মেয়ে খুঁজলে, আচ্ছা মেয়েটাকে পছন্দ হইলো। তারপরে সহায়ক আচরণ, মেয়েটা যেগুলো পছন্দ করে তা সব কাজ তুমি করেছো। তারপরে লাস্টে গিয়ে কি হবে বলো তো? লাস্টে গিয়ে তুমি উদ্দেশ্য তোমার পূরণ হবে। এই যে তুমি ভালো ভালো চশমা পরেছো, ভালো ভালো পড়াশোনা করছো মেয়েটার জন্য, একদিন মেয়েটা এসে বলবে বাবু, ঠিক আছে, কানেকশন হয়ে গেল, তোমার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি হয়ে গেল?
পূরণ হয়ে গেল। তো এটাকে বলা হয় প্রেষণা চক্র। কি বলা হয়, তাই না? প্রেষণা চক্র কিভাবে সৃষ্টি হবে বুঝে গেছে ব্যাপারটা? উদাহরণের জন্য বলছি, কিন্তু তোমরা আবার কাট করে ভিডিও ছাড়ো না। দেখিস, এক নম্বরে আমাদের অভাব দরকার, অভাব আছে। একটা মেয়ের কি আছে, অভাবের জন্য আমরা মেয়েটাকে তাড়িয়ে বেড়াচ্ছি। একটা মেয়ে খুঁজে পাইলাম, অভাব তাড়না। তার মেয়েটা যেগুলো পছন্দ হয়েছে মেয়েটার, সেগুলোকে বলা হয় সহায়ক আচরণ। ওইভাবে আমি ব্যবহারটা আমার চেঞ্জ করলাম, তাই না? তারপরে আমার উদ্দেশ্য কি হয়ে গেল, পূরণ হয়ে গেল। আচ্ছা, সমস্যা নিও না, আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমাদের ভালো লাগবে না তাও দিচ্ছি। তোমার অভাব আছে কিসের, আমাকে 90% রেজাল্ট করতে হবে। স্যার এগুলো উদাহরণ দেন না। 90% রেজাল্ট করতে হবে, এটা তোমার অভাব। এই জন্য তুমি কি করে তাড়িয়ে বেড়াচ্ছ, কথাই কোন ভিডিও ভালো, কোন স্যারের ক্লাস ভালো, সব তাড়িয়ে খুঁজে বের করলি। রাজিক স্যার ভালো ক্লাস করাই, তো রাজিক স্যারের ক্লাসে তুমি চলে আসলি, তাই না? তাহলে তোমার অভাব ছিল, অভাবটা পূরণ হয়ে গেল, তুমি তাড়না করে অভাবটা পেয়ে গেলে। তারপরে তুমি কি করছো, সহায়ক আচরণ করছো। এমন আচরণ, স্যার যেগুলো বলছে সেগুলো তুমি ভালো মতো পড়ছো, সব নোট রেডি করছো, এই বই কিনছো, ও বই কিনছো, সব বই কিনছো। সহায়ক আচরণ মানে সহায়িকা যতগুলো জিনিস লাগে তার আশেপাশে পরিবেশকে, ওখানে যেভাবে মেয়েটাকে খুশি করার জন্য করেছো, এখানে সব বইগুলো যেগুলো ভালো স্যারগুলো বলে সেই সবগুলো কি করলে, তুমি জড়ো করলে। এই জড়ো করার পর তোমার মুখে হাসিটা ফুটলো রেজাল্টের দিন, কারণ তোমার উদ্দেশ্য কি হয়ে গেল, পূরণ হয়ে গেল। আর মনে রাখবে যে যখন উদ্দেশ্য আবার পূরণ হয়ে যায়, প্রেরণা বা মোটিভেশন শেষ হয়ে যায়, আবার নতুন করে মোটিভেশন সৃষ্টি হয়। বুঝা গেল? স্যার ওই উদাহরণটা আমাদের ভালো লেগেছিল, এটা লাগেনি, না? মেয়েটাকে যখন আমি পেয়ে গেছি, আর উদ্দেশ্য আমার পূরণ হয়ে গেছে, আর তোমার ভিতরে তাড়না নাই, আবার নতুন করে একটা কাজ করতে হবে। আবার এখানে যখন তোর 90% রেজাল্টটা হয়ে গেল, তখন তোমার উদ্দেশ্য শেষ হয়ে গেল, আবার নতুন করে প্রেরণা পেতে পারি। তারপর কলেজে যাবো, কলেজে আবার এরকম করবো, আবার কলেজে যেতে হবে, এটা অভাব। কলেজে তাড়না, কলেজে সহায়ক আচরণ, কলেজের উদ্দেশ্য পূরণ। বুঝা গেল? এইভাবে কি কাজ করে, প্রেরণা চক্রটা কাজ করে। তো এবার আমাদের মনোবিদগুলো প্রেরণা চক্রকে 3 ভাগে ভাগ করেছেন। কেমন ভাগে ভাগ করেছেন? একটাকে বলা হয় জৈবিক। কি বলা হয়? জৈবিক প্রেরণা। ভালো করে মনে রাখো, কিন্তু স্পষ্ট বলছি আমি। জৈবিক প্রেরণাটা কি? ধরো তোমার ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে, খুব খিদে লেগেছে তোমার। এখন এই অবস্থায় তুমি কি করবে? তোমার অভাব হচ্ছে, কিসের? ক্ষুধার অভাব হচ্ছে। তুই তাড়িয়ে বেড়াবে, কথাই হাড়ি আছে, কথাই পাতিল আছে, আমাকে ভাত দাও, আমার খিদে পেয়েছে। বুঝা গেল ব্যাপারটা? তো ওই জন্য ক্ষুধাটা হলো জৈবিক প্রেরণা। তুমি কখন খাবে বাবু? তোমার ভিতরে যখন খাবার মোটিভেশন কাজ করবে। এই বিরিয়ানি খেয়ে এসেছো, এই লম্বা করে পেটটা করে নিয়ে আসছো, এখন তোমার আর খিদে নাই, আর মা তোমাকে ডাকছে রাত্রে, বাবু ভাতটা খেয়ে নাও। না আমি খাবো না, আমি রাগ করে আছি। কোন রাগ করে আছিস? তুই তো খেয়ে আসছিস। কখন তোকে মোটিভেশনটা কাজ করবে? তুই কিছু খাসনি, তখন তোর ভিতরে মোটিভেশন কাজ করবে, আমাকে খেতে হবে। তো এটা হয়ে গেল জৈবিক প্রেরণা। যখন আমরা আমাদের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জৈবিকের মধ্যে চাহিদা হয়, আমাদের বায়োলজিক্যাল চাহিদা হয়, সেটাকে আমরা জৈবিক প্রেরণা বলি। যেমন তৃষ্ণা। দেখিস, আমি কিছুদিন আগে একটা ঘটনা হলো, প্ল্যাটফর্মে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, খুব রৌদ্রু পড়ছে, প্রচন্ড রৌদ্রু, আর একটাও যে জল বিক্রি করে এরকম দোকানদারে, আমার হাতে একটা জল আছে। তো একটা ছেলে অনেক কষ্ট করে দেখাশোনা করে, এরকম করে, ছোট্ট ছেলেটা দেখাশোনা করে আমার কাছে আসলো, আর বললো একটু জল হবে? তো আমি ওকে দিয়ে দিলাম। তার মানে কি, অনেকক্ষণ ধরে ভাবছে যে এই লোকটাকে বলবো কিনা, তাই না? ওর ভিতরে প্রেরণা, ওর অভাব আছে, তাড়িয়ে বেড়াচ্ছে জল, কিন্তু কোথাও জল পাচ্ছে না ও। ঠিক আছে? তারপরে একবার সাহস করে ও বলে দিল আমাকে জল লাগবে, কারণ ওই মুহূর্তে ওর এত তৃষ্ণা পেয়েছিল। তাহলে জৈবিক চাহিদা, প্রেরণা কিসের চাহিদার মধ্যে পড়ে? জৈবিক চাহিদা। যেটা যৌন চাহিদা, এটাও আমাদের কিসের মধ্যে পড়ে? প্রেরণার মধ্যে পড়ে, তাই না? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, যেটা আমাদের বায়োলজিক্যাল। যখনই আমাদের অভাব বোধ হয়, তখনই আমরা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করি। তাহলে এটা কিসের মধ্যে পড়বে? জৈবিক চাহিদার মধ্যে পড়বে। গেটিং মাই পয়েন্ট? এই জন্য আমরা করবো এগুলো। চাহিদা উনি বলেছেন ব্যক্তিগত চাহিদা। কি বলেছেন? ব্যক্তিগত চাহিদা কি না, আমাকে বড়লোক হইতেই হবে, আমাকে আম্বানি হতেই হবে, তার জন্য যা কিছু আছে পৃথিবীর সব কিছু আমি করব, সব পরিশ্রম করতে আমি রাজি। এই ব্যক্তিগত একটা মোটিভেশন তুমি নিজে করছো, পড়তে ইচ্ছা করছে না, আমাকে 90% রেজাল্ট করতেই হবে, না আমি ক্লাসের টপার ছিলাম, না আমাকে ফেল করতেই হবে, সরি। এই যে মোটিভেশন কাজ করছে তোমার, ঠিক আছে? এই যে ভিতর থেকে একটা মোটিভেশন আসছে, এটাকে বলা হয় ব্যক্তিগত প্রেরণা। কি বলা হয়? তো প্রেরণা যখন ভিতর থেকে কাজ করবে, সেটাকে বলা হবে ব্যক্তিগত প্রেরণা। যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার প্রেরণা কাজ করবে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, যৌন প্রেরণা, এগুলো কি হয়ে যাবে? জৈবিক প্রেরণা। আর হলো সামাজিক প্রেরণা। এটা একদম বর্তমান যুগের সব থেকে বেশি, যার জন্য মানুষগণ প্রেরণার যদি উল্টা পড়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। কেমন? এবার তোমার বড় ভাই হাই স্কুলের মাস্টার, তোমার আঙ্কেল স্কুলের শিক্ষক, তোমার কাকির ছেলেটা ওই কলেজে প্রফেসর, বলছি উদাহরণের জন্য। এখন তুমি কিছু করতে পারছো না, তোমার 30% রেজাল্ট হচ্ছে, কোনো 40% রেজাল্ট হচ্ছে,
কিরে পারুলের ছেলে, না হারুন সালামের মাসিদা আছে না, তোমার কি খবর, তুমি পড়াশোনা কেমন করছো? এটা সামাজিক চাপ তোমার উপরে পড়ছে না? সবাই তোমাকে ঘৃণা করছে, ধরো সবাই আমাকে ঘৃণা করছে, এই ছেলেটা কিছু করতে পারলো না। তখন তুমি কি করছো? না, যেভাবে হোক এভাবে 90% রেজাল্ট দেখাতে হবে, কারণ সমাজ তোমাকে চাপ দিচ্ছে, সমাজের সবাই তোমার নামে বদনাম বলছে, সমালোচনা করছে, ওই জন্য তুমি আরো কেউ কেউ ডিপ্রেশনে চলে যায়, কেউ কেউ আবার ডিপ্রেশনে না গিয়ে এটাকে চ্যালেঞ্জ ভাবে, ওরা আমাকে ওকে দেখাই দিব, তাই না, মৌকা মিলেগা তো হাম বাতা দেঙ্গে। কত পড়াশোনা করেছি আমি, বুঝা গেল ব্যাপারটা, যে আমি এত ওরা যখন তোমার বিরুদ্ধে কথা বলছে, সমালোচনা করছে, সেই সমালোচনার জবাব আমি কিসের মাধ্যমে দিব? রেজাল্ট করিয়ে দেখাই দিব। সামাজিক প্রেসারের ফলে যে প্রেরণাটা, যে মোটিভেশনটা তোমার ভিতরে কাজ করে, তাকে বলা হয় সামাজিক প্রেরণা। আর ইউ গেট মাই পয়েন্ট? কোনো আবার শিক্ষাবিদ ইনি তো প্রেরণাকে 3 ভাগে ভাগ করেছেন, জৈবিক প্রেরণা, সামাজিক প্রেরণা আর ব্যক্তিগত প্রেরণা। কোনো শিক্ষাবিদ আবার প্রেরণাকে 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? একটা হচ্ছে অন্তর্জাত প্রেরণা। অন্তর্জাত মানে কি? ভিতরে ভিতরে যে মোটিভেশনটা কাজ করে, তোমার আত্মবিশ্বাস, না কারো ওভার কনফিডেন্স বা কনফিডেন্স থাকে কারো না আমি রেজাল্ট করতে পারবো, না আমি তো 5-এ ভালো রেজাল্ট করেছি, 6-এ ভালো রেজাল্ট করেছি, 7-এ ভালো রেজাল্ট করেছি, এই যে একটা আত্মবিশ্বাস, এটাও কিসের? এর মাধ্যমে কি পাই? ও পড়তে বসে, প্রতিদিন পড়তে বসে ও, কারণ ওর ভিতরে একটা মোটিভেশন কাজ করে। না এর আগে তো 5টা মেয়েকে বলেছি, ও আমাকে রিপ্লাই দিয়েছি, এই মেয়েটাকেও মেসেজ করে দেখি রিপ্লাই দিতে পারে, এই যে ওর ভিতরে একটা আত্মবিশ্বাস আছে, প্রেরণা, মোটিভেশন কাজ করে দিলাম। বুঝা গেল ব্যাপারটা? এটাকে বলা হয় অন্তর্জাত প্রেরণা। কি বলা হয়? আর একটা হচ্ছে বাহ্যিক প্রেরণা। বাহ্যিক কেমন? বাইরে থেকে, ব্রো মেয়েটা কিন্তু সুন্দর আছে, হ্যাঁ তুমিও কিন্তু হ্যান্ডসাম, একবার কথা বলে দেখ, তোমাকে কিন্তু মেয়েটা না করবে না, বাইরে থেকে তোমার প্রশংসা করছে কেউ। বুঝা গেল ব্যাপারটা? তোমার ভিতরে একটা মোটিভেশন কাজ করছে, না আমি পাবোই। বা আমি তোমাকে বললাম, তোমার মাথায় হাত দিয়ে বলেছি, বাবু দেখো তুমি কিন্তু 9 ক্লাসে 10 ক্লাসে এত সুন্দর রেজাল্ট করেছো, 10 ক্লাসে তুমি সুন্দরভাবে পাস করেছো, তুমি কিন্তু পাবেই। বাইরে থেকে তোমার প্রশংসা করলাম, আর সেই প্রশংসার জন্য তুমি প্রেরণা পাইলা, প্রেরণা মানে মোটিভেশন পেয়েছো, তাই তুমি বাড়িতে গিয়ে একদম পুরো পড়াশোনা করছো, এই পৃষ্ঠা উল্টাচ্ছো, এই পৃষ্ঠা উল্টাচ্ছো। গেটিং মাই পয়েন্ট? প্রেরণা চক্র, প্রেরণা কি, প্রেরণার প্রকারভেদ, প্রেরণার বৈশিষ্ট্য, এগুলো কি বোঝা গেছে? চলো নেক্সট আলোচনা করি। শিক্ষণের 3 নম্বর উপাদান এখন আমরা আলোচনা করব স্মৃতি। তোমরা সবাই জানো স্মৃতি কি। আজকে কি বার? কেন বুধবার? আজকে, কালকে মঙ্গলবার ছিল, ওই জন্য তোমার মাথার মধ্যে এটা স্মৃতিতে, মেমোরিতে, কোনো জিনিস যদি মেমোরিতে প্রবেশ করে তোমার মাথায় গেঁথে যায়, তাহলে তাকে স্মৃতি বলা হয়। এই স্মৃতির যে কনসেপ্টটা আছে, সেটা যদি আলোচনা করি, তোমার মাথার মধ্যে একেবারে ঢুকে যাবে স্মৃতি জিনিসটাকে। পরীক্ষায় লেখার জন্য আমরা লিখবো, যে কি লিখবো বলো তো বাবু? স্মৃতির জন্য কোনো একটা জিনিস মাথায় 100% পার্মানেন্ট ঢুকানোর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে জিনিসটা শিখতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ছোটবেলায় আমরা শিখেছিলাম কি? 5-এর নামতা শিখেছিলাম। তো 5 একে 5 2 5 3 15। তাহলে এটা আমরা আজকে প্রথম ক্লাস, ধরো তুমি নার্সারিতে পড়তে এসেছো, আর তোমাকে আমি পড়াচ্ছি, বাবু 5 একে 5, বলো তো 5 2 10, 5 3 15। আচ্ছা শিখলে তো? এটাকে বলা হয় শিখন। এটাকে কি বলা হয়? এখন আমি বলছি বারবার এটা পড়ে, বুঝেছো? 5 একে 5, 5 2 10 কেমন হয় ধরো বুঝাই দিলাম, বুঝিয়ে বলছি তুমি মুখস্থ করো, সেটাকে বুঝাও। তখন তুমি বাচ্চাদের মতো বলছো 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 একে 5, 5 2 10, 5 3 15, 5 একে 5, 5 2 10, 5 3 15। এই যে পড়লে, বারবার পড়ার পরে ধারণ করলে তুমি, তাহলে বারবার পড়ার পরে মাথায় নিয়ে গেলে, মাথায় যে মেমোরিটা আছে, প্রথমে আমি শিখাই দিলাম, এই চলে দেখ না এদিকে, প্রথমে আমি শিখাই দিলাম, ঠিক আছে? শিখিয়ে দেওয়ার পর মাথায় তুমি কি করলে? এটা বসাই নিলে, এটাকে বলা হয় ধারণ। কি বলা হয়? কি বলা হয়? ধারণ বলা হয়। ঠিক আছে, এ পর্যন্ত স্মৃতির বলতে হবে। শিখনের মাধ্যমে যখন আমরা মাথায় ধারণ করি, ধারণ করার পর আবার বাড়িতে গিয়ে 1 দিন পর 2 দিন পর আবার যখন তুই 5-এর নামতা খুলিস, 5 একে 5, 5 2 10, 5 3 15, যেটাকে আমরা রিভিশন বা রিকল বলি, সেটাকে বিজ্ঞানের ভাষায়, শিক্ষা বিজ্ঞানের ভাষায় পুনরুদ্রেক বলা হয়। কি বলা হয়? রিকল। আবার আমরা সেটাকে মনে মনে স্মরণ করি, মনে মনে স্মরণ করি, কি করি না? আবার একটা পড়া দিয়ে দিলাম, 10 দিন পর আবার তুই রিভিশন দিলে, যত তুমি রিভিশন দিবে অতই মাথা গেঁথে যাবে। যদি তুমি রিভিশন না দাও, মাথায় কিন্তু গেঁথে যাবে না। তো স্মৃতিতে কিভাবে বসবে? প্রথমে স্যার বললো, যে স্যার তোমাকে শিখাই দিল, তারপর তুমি মাথায় কি করলে? ধারণ করলে, মাথায় জিনিসটা বসে গেল তোমার। বসলো কি বসলো না? তারপর কিছুদিন পর তুমি কি করলে? সেটাকে আবার রিভিশন, রিকল বা পুনরুদ্যোগ করলে। কি করলে? রুদ্রেক বলা হয়, বা রিকল করলে। এই রিকল করার পর কি? রিকল করার পর
কি হলো, আমাদের একটা স্মৃতি তৈরি হলো বা মাথায় জিনিসটা স্মৃতিতে বসে গেল। বুঝতে পারছো স্মৃতির নিয়মটা কি? অথবা প্রতাভিক্ষা। প্রতাভিক্ষা মানে কি বলতো, পূর্বের অভিজ্ঞতা, পূর্বের একটা অভিজ্ঞতার সাথে। এখন আমরা যখন 6-এর নামতা পড়াবো, 6 একে 6, 6 দুগুনি 12, 6 তিনে 18, ঠিক আছে, এটা কনসেপ্ট সোজা, যে পূর্বর একটা 5-এর নামতা পড়ার তোমার অভিজ্ঞতা আছে, আছে কি আছে না? পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে তুমি আবার কি করতে পেরেছো, 6-এর নামতাটাও মুখস্থ তুমি করতে পেরেছো। তাহলে এভাবে আমরা স্মৃতিটাকে মনে রাখবো। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় স্মৃতি কি, স্যার স্মৃতি হলো আর কিছু না, আমরা যখন কোনো একটা জিনিস শিখি, শিখনের ফলে সেই জিনিসটা আমাদের মাথায় ধারণার সৃষ্টি হয়, ধারণার সৃষ্টি হওয়ার পর সেটাকে যদি আমরা পুনরুদ্বেগ করি, রিকল করি, বারবার মাথায় গেঁথে নিই, তাহলে আমাদের মাথার মধ্যে সেই জিনিসটা বসে যায়, সেটাকে আমরা স্মৃতি বলি। অথবা অনেক সময় স্মৃতি কখন আসে, প্রতাভিক্ষা, মানে পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা কাউকে স্মরণ করতে পারি। ধরো তুমি আমাকে কোনোদিন দেখোনি, কখনো দেখোনি, কিন্তু আমার বাবাকে দেখেছো। হঠাৎ আমার বাবাকে, তুমি খুব পরিচয় আমার বাবার সাথে, হঠাৎ যখন আমাকে দেখবে তখন তুমি বলে দিতে পারে, আরে তুমি মিস্টার এর বেটা না? কেন? তুমি এই জিনিসটা এই জন্য বলতে পারবে যে আমার চেহারার সাথে বাবার চেহারার একটা হয়তো তুমি মিল খুঁজে পেয়েছো, বা তুমি ওর কি হয় এরকম বলবে। বলে কি বলবে না? আমি তখন বলবো আমি ওর ছেলে হই, কারণ তোমার পূর্বের একটা অভিজ্ঞতা আছে যেটা তোমার স্মৃতিতে বসা আছে। বুঝা গেল? সেটাকে বলা হয় স্মৃতি। সেটাকে কি বলা হয়? আমরা লিখবো, ঠিক আছে। স্মৃতি দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি। দীর্ঘস্থায়ী স্মৃতি কি? যে স্মৃতিটা আজীবন মাথায় বসে গেছে তাকে দীর্ঘস্থায়ী স্মৃতি বলে। তোমার নাম, তোমার গ্রামের নাম, তোমার শহরের নাম, তোমার জেলার নাম, ইংরেজি আলফাবেট ABCD ক খ অ আ, এগুলো সব তুমি কখনো ভুলবে না, কারণ এগুলো তোমার মাথার মধ্যে 100% সিকিউর হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? দীর্ঘস্থায়ী স্মৃতি। আর কিছু কিছু ক্ষণস্থায়ী স্মৃতি, ধরো একটা জিনিস এখনই পড়লে আর তুমি রিভিশন করছো না, তাহলে সেটা আবার মনে থাকছে না। বা একটা কোনো ক্লাস দেখলে ইউটিউবে, ক্লাসটা দেখার সময় সেই বুঝতে পারলে, আর তারপরে তুমি আর বইও খুললে না, পড়ছো না, 5-6 দিন পর সেই জিনিসটা কিন্তু ভুলে যাবে। তো যে স্মৃতিটা পার্মানেন্ট তোমার মাথার মধ্যে গেঁথে যাবে তাকে আমরা বলবো দীর্ঘস্থায়ী স্মৃতি। আর যে স্মৃতিটা আমাদের কি হবে বলতো, পার্মানেন্ট বুঝবে না, কিছুক্ষণের মধ্যে স্থায়ী থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি। আর ইউ গেট? তো শিখনের 4 নম্বর উপাদান আমরা পড়বো কল্পনা। এটা খুবই সহজ একটা বিষয়। কল্পনার ইংরেজি শব্দ হলো ইমাজিনেশন। আমরা বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে মনে মনে যা কিছু ভাবি তাকে বলা হয় কল্পনা, তাই না? কখনো দেখবে হঠাৎ তুমি মনে মনে অনেক কিছু ভাবছো, মনে মনে তুমি রাজা হয়ে গেছো, তোমার একটা সিংহাসন আছে, তাই না? সিংহাসনে তুমি রাজত্ব করছো, এই যে মনে মনে ভাবা, সেটাকে বলা হয় কল্পনা, তাই না? কল্পনার সাগরে ডুবে গিয়ে তুমি, তাই না, বড় একজন ব্রিলিনিয়ার হয়ে গেছো, একদম তোমার কাছে করোড় করোড় টাকা আছে, বা তুমি এমন একটা বড় হয়ে গেছো যে তুমি একদম পড়াশোনায় টপ হয়ে গেছো, সমগ্র বিশ্বটাকে তুমি কবজা করছো। এই যে আমরা কল্পনা, মনে মনে যা কিছু চিন্তা করে, একটা যেমন কবিগুলো মনে মনে কল্পনা করে চিন্তা করে একটা কবিতা লিখে, সেটাই হলো কল্পনা বা ইমাজিনেশন। আমরা হারুন সালেমের মাসিতে পড়েছি না যে স্বপ্নের গৌরবীর মাথায় জবজবে তেল, স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। পড়েছি কি পড়ি না? কেন? স্বপ্নে বা কল্পনায় ও মনে মনে ভাবছে। কল্পনা কখন হবে? আবার বাস্তবে যে জিনিসগুলো আছে, একটা বিজ্ঞানের সূত্র আছে, কিন্তু এটা এখানে বলা হবে না। বিজ্ঞানের সূত্র বলা আছে বাস্তবে যা কিছু আছে তুমি সে কিছুই কল্পনা করতে পারবে, তার বাইরে কল্পনা তুমি করতে পারবে না। এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, তো এখানে তোমাদের বলে রাখি আমি। তো কল্পনা হলো সেই জিনিসটা যা আমরা মনে মনে চিন্তা করি, মনে মনে ভেবে, যেটা এখনো তোমার কাছে আসেনি কিন্তু তুমি মনে মনে চিন্তা করে সেই জায়গাটায় পৌঁছে গেছো, সেটাকে বলা হয় কল্পনা। ওই জন্য কল্পনার বৈশিষ্ট্য আমরা বলেছি কল্পনা হলো এক নম্বর মানস চিত্র, মানে মনে মনে একটা চিত্র তুমি আঁকতে পেরেছো, মনের মধ্যে তোমার একটা ছবি আঁকা আছে, আমি রাজা হয়ে গেছি, তুমি হয়েছো রানী, তাই না? আমি তোমাকে চন্দ্র তুলে আনি তোমার হাইতে তুলিয়া দিব, এই যে মনে মনে তুমি একটা চিন্তা করেছো, সেটাকে বলা হয় কল্পনা। কি বলা হয়? কল্পনার সাথে বাস্তবের মিল আছে, তাই না? বাস্তবের হিরোটা ঠিক সিনেমায় বলেছিল তোমার জন্য চাঁদ এনে দিব, আর সিনেমায় কি না কি করে চাঁদ এনেও দিয়ে দিয়েছিল, সেটা তোমার মাথায় আছে। বাস্তবতার সাথে তুমি মিল দেখিয়ে কল্পনা করতে পারছো। বোঝা গেল ব্যাপারটা? তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করছো। তাহলে কল্পনার সাথে বাস্তব, মানে আমি তোমাকে যেটা বললাম যে বাস্তবে যা কিছু আছে কল্পনা করার সময় তুমি কিন্তু সেগুলোই কল্পনা করতে পারবে, এর বাইরে তুমি কিছু কল্পনা করতে পারবে না, তাই না?
সারা পৃথিবী জুড়ে যতগুলো ঘটনা তুমি দেখেছো সেগুলোই তোমার মধ্যে কল্পনা করতে পারবে, তার বাইরে তুমি কল্পনা করতে পারবে না। ঠিক আছে, তুই যেমন ছাত্র, তুমি যেমনভাবে পড়াশোনা করো, যা কিছু তুমি চিন্তা করো সেগুলো কল্পনার মধ্যে আসবে। কল্পনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। কেমন? তুমি চিন্তা কল্পনা করলে, মনে মনে ইমাজিনেশন করলে, তোমার মনের মধ্যে একটা ছবি এঁকে নিলে, না আমি যেদিন সার্টিফিকেটটা হাতে পাবো আর আমার 95% রেজাল্ট হয়েছে, তো আমি কতই না খুশি হব। এই কল্পনাটা তুমি মনে মনে করছো, যেটা অপারেশনার মধ্যে একটু যাচ্ছে, মনে মনে করছো, তার মাধ্যমে তুমি সমস্যার সমাধান করে, তোমার ভিতরে সমস্যা আসতেছে, তাই না, পড়ালেখার এই সমস্যা, পড়তে ইচ্ছা করছে না, তো তোমার মনের মধ্যে যেটা কল্পনা আছে সেই কল্পনার জন্য তোমার অনেকগুলো সমস্যার সমাধান হচ্ছে। বা মনে মনে তাই না, দুটো তার আছে এইভাবে তুমি জয়েন করছো, মনে মনে তুমি ইমাজিনেশন করছো এইভাবে জয়েন করলে হয়তো হয়ে যাবে, কল্পনা করছো, দিয়েছো, ঠিক হয়ে গেছে। এটাকে বলা হয় বাস্তব সমস্যা সমাধানের জন্য কে দরকার আছে? কল্পনা দরকার আছে। আর কল্পনা তখনই দরকার হবে যখনই তোর স্মৃতি ঠিক থাকবে, মেমোরি যদি ঠিক থাকে, যেটা আগের ক্লাসে আমরা বললাম যে মেমোরি যদি ঠিক না থাকে তাহলে কল্পনা করতে পারবে না। গৌরবী কেন মাথায় তেল দেয় এই স্বপ্নটা দেখলো, এই স্বপ্ন তার কল্পনা, কারণ একটাই, তার স্মৃতিতে এটার কথা ছিল যে তার পরনে যদি একটা গোটা কাপড় হতো, তাই না, তার ছেলেকে সে নিবারণকে দেখেছে, তাহলে তার স্মৃতির মধ্যে এগুলো গেঁথেছিল, তার ছেলে, তার মেয়ে, তার স্বপ্ন, তার তেলে চুল দেওয়া। তো এই জন্যই আমরা বলতে পারি যে আমাদের যে কল্পনা আছে, কল্পনা স্মৃতির উপর নির্ভর করে। আর ইউ গেট? তো পরীক্ষা আসবে যে শিখনের উপাদান হিসাবে কল্পনাকে তুমি কিভাবে বুঝিয়ে দেবে, তো আমরা এভাবে বুঝিয়ে দেবো। চলো এর নেক্সটটা আমরা আলোচনা করি। এবার আমরা কি পড়বো বলতো? শিখনের পঞ্চম উপাদান, সেটাকে বলা হয় মনোযোগ, যার ইংরেজি থেকে বলা হয় অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন। এই যে আমি ক্লাসটা করাচ্ছি, সবার কি একই মনোযোগ থাকবে? কেউ হয়তো 90% ক্লাসটা বুঝতে পারবে আমার, কেউ 20% বুঝতে পারবে, কেউ কম বুঝতে পারবে। যে যেমন মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে শুনবে, সেভাবেই বুঝতে পারবে আমার ক্লাসটা। তো স্যার মনোযোগটা কি? কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি গভীরভাবে ধ্যান ধারণাকেই আমরা মনোযোগ বলবো। ঠিক আছে, আমি যদি সাবজেক্টের কথা বলি, সবগুলো সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি মনোযোগ কোন সাবজেক্টটাতে থাকে জানো? অঙ্কতে। যখন তুমি অঙ্ক করতে যাও, ধরো তোমাকে আমি গুণ দিলাম, এরকম করে একটা গুণ দিয়েছি, তুমি তখন গুণ করছো, 2 2 4, 2 4 8, 2 3 6, তখন আর অন্য যদি ভাবো, এরকম যদি ভাবছো 2 2 4, কালকে আবার ওখানে আমাকে যেতে হবে, আমাকে ওখানে পারবে করতে, কিন্তু পড়তে বসার সময় আমরা করি, তাই না? আমরা ধরো একটা কিছু পড়ছি যে শিখনের পঞ্চম উপাদান হলো মনোযোগ, শিখনের পঞ্চম উপাদান হলো মনোযোগ। আচ্ছা, কাল যে মাসি আসলো, মাসি তো আমাকে এই কথাটা বলেনি শিখনের, তাহলে তোমার মনোযোগটা আছে কি? কোনো একটা জিনিসের প্রতি তোমার আগ্রহকে, তোমার ধ্যান ধারণাটাকে কনসেন্ট্রেট করাকে কি বলা হয়? মনোযোগ বলা হয়। বুঝতে পারলে ব্যাপারটা? এবার প্রশ্ন হইলো, আমরা এখান থেকে শুধু এটা পড়বো যে মনোযোগের নির্ধারকগুলো কি কি, মানে কোন কোন বিষয়ের প্রতি আমাদের মনোযোগটা বেশি কাড়ে, আমাদের মনটা কোন কোন বিষয়ের প্রতি বেশি কাড়ে, সেগুলো আমরা আলোচনা করব। 1 নম্বরে বাবু মনে রাখবে, তীব্রতা। কি বলা হয়? যে জিনিসটা তীব্রতা বেশি সেদিকে আমাদের মনোযোগ কাড়ে। আমি যদি অনেকগুলো রং দিই এখানে, সবুজ, নীল, সাদা, লাল, তাহলে তোমরা সবাই একেবারে প্রথমে কোন রংটার দিকে নজরটা যাবে? লাল রংটার দিকে, কারণ ওখানে লাল রংটা বেশি জ্বলজ্বল করছে। তো ওই জন্য মনোযোগের একটা নির্ধারকের মধ্যে আমরা বলতে পারি মনোযোগ তীব্রতার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? 2 নম্বর আকার। ধরো সবাই আমরা এরকম মানুষ, একটা সাইজে মানুষ আছি, তো এরকম সবাই মানুষগুলো যাচ্ছে, হঠাৎ একটি ছোট মানুষ, যেটাকে আমরা বামুন মানুষ বলি, এত ছোট মানুষ বেড়াচ্ছে হাটের মধ্যে, তো তুমি কি করবে? হাটে গেলে এই আমরা যেহেতু একই প্রকৃতির মধ্যে যে ভিন্ন, তুমি তার দিকে তাকাবে, হঠাৎ তুমি ছোট মানুষটি বামুন মানুষটির দিকে তাকাবে, কারণ তোমার মনোযোগ সে কেড়ে নেবে। বুঝা গেল? একজন সাইকেল নিয়ে যাচ্ছে আর একজন বাইক নিয়ে যাচ্ছে, তুমি কার দিকে আগে তাকাবে? যে বাইক নিয়ে যাচ্ছে। এখন কেন বলো তো? যেটা বেশি হয়, অনেকগুলোর মধ্যে যেগুলো ভিন্ন, সাইকেলের রেস হচ্ছে, সবাই সাইকেল নিয়ে রেস করছে, ওখানে একজন বাইক নিয়ে রেস করছে, তাহলে আমরা কি করব? বাইকের দিকে তাকাবো, যেটা ভিন্ন। তো ওই জন্য আমরা বলতে পারি যে মনোযোগের একটা নির্ধারক হচ্ছে আকার, আকারের উপর ডিপেন্ড করে আমরা মনোযোগটা দিই। 3 নম্বর হচ্ছে গোপনীয়তা। যেগুলো জিনিস খুব গোপন, ঠিক আছে, সেইগুলো জিনিসে আমাদের মনোযোগ বেশি, তাই না? দেখবি কোনো একটা ভিডিওতে উপরে লেখা আছে এই ভিডিওগুলো সবাই দেখবেন না, এখন এই ভিডিওটা তো সবাই ক্লিক করছে, দেখছি। বুঝা গেল? বন্ধু একটা লিঙ্ক পেয়েছি আমি, ঠিক আছে, হ্যাঁ আমাকে মানে ইন্টারেস্টটা বেশি, আগ্রহটা বেশি লোকটার। কোন জিনিসের প্রতি আগ্রহ বেশি? যেগুলো গোপন জিনিস। দেখবি কোনো একটা গোপন কেউ কথা বলছে, দুজন মিলে আস্তে আস্তে কথা বলছে, দেখবি 5টা লোক ওইদিকে সরগোল হয়ে কথা বলছে, ওদের কথা থেকে তুমি কান লাগিয়ে তাক করে শুনছো, আচ্ছা কি কথা বলছে ওরা। এটা কিন্তু খারাপ অভ্যাস,
কিন্তু আমাদের মানুষের ক্যারেক্টারটা এরকম, মানুষ গোপন জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়, ওই জন্য মনোযোগটা বেশি কার দিকে যায়, গোপন জিনিসের দিকে বেশি যায়। নতুনত্ব, যখন তোমার কাছে অনেকগুলো ধরো এখন বই আছে অনেকগুলো, আজকে একটা নতুন বই কিনলে দেখবে সব বইগুলোর মধ্যে নতুন বইটাকে তুমি আজকে দেখছো, ভালো করে মনোযোগ কনসেন্ট্রেট করছো, তাই না? অথবা তুমি কোথাও আত্মীয়র বাড়িতে যাবে, অনেকগুলো কাপড় আছে, তোমার বাবা আরেকটা কাপড় নিয়ে এনে দিল তোমাকে একটা, তাহলে তোমার কার প্রতি মনোযোগটা যাবে, নতুন কাপড়ের প্রতি না পুরোনো কাপড়ের প্রতি? নতুন কাপড়ের প্রতি আমাদের মনোযোগটা অটোমেটিক চলে যায়। কারণ কি? কারণ একটাই, যে আমরা নতুনত্বের প্রতি আমাদের মনোযোগটা বাড়ে, তাই না? প্রতিদিন সাইকেল চালাচ্ছ, এবার বাবা বাইক কিনেছে, তাহলে আমরা কি করবো, মনোযোগটা কার উপরে চলে যাবে, বাইকের উপরে, কারণ বাইকটা হলো নতুন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আগ্রহী, যে জিনিসটার প্রতি আমরা আগ্রহ দেখাই তার প্রতি মনোযোগটা যায়। যেমন দেখবে যে আমাদের মধ্যে অনেকে আছে, ধর বডি বানাতে ভালো লাগে, ওকে বডি ভালো করে হয়, দেখা গেল ও ঋত্বিক রোশনের পোস্ট আসলে ও দেখবে, অক্ষয় কুমারের পোস্ট আসলেই ওর নিউজে যদি আসে ও দেখবে, কেন? ওর প্রতি ওর আগ্রহ আছে, ওর প্রতি ওর চাহিদা আছে, মনোযোগ দেওয়ার জন্য দেবে। ঋত্বিক রোশন কি কথা বলছে সেটা কিন্তু ও শুনবে, কারণ সে তাকে ফলো করে, তার প্রতি তার আগ্রহ আছে, ওই জন্য বলে আগ্রহী হল। পবিত্রী মানে কি? পবিত্রী মানে হচ্ছে এই যে মনের মধ্যে একটা ইচ্ছি, দেখবে কারো বিরিয়ানি খাওয়ার খুবই নেশা, ঠিক আছে, আবার রাস্তায় হাই রোড দিয়ে যাচ্ছে, পাশে একটা বিরিয়ানির দোকান আছে, খেয়ে নি একটু, বলে কে বলে না, এত কাজের মধ্যে ও বলবে আচ্ছা খেয়ে তো আসি, একটু খেয়ে নি, বন্ধুদের বলবে ভাই চল না একটু খেয়ে নি। কেন বলছে ও? কারণ ওর ইচ্ছে আছে, ওর মনোযোগটা বিরিয়ানির প্রতি যখনই দেখে ওর মনটা উতলে উঠে যে খেয়ে নিলে ভালো হয়। তাহলে ওই জন্য আমাদের মনোযোগটা কার উপরে আর একটা নির্ভরশীল, পবিত্রীর উপর নির্ভরশীল। আরো আমরা অভ্যাস দিতে পারি, যে বলতে পারি যে মনোযোগের আরেকটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো অভ্যেস। আমরা অনেক সময় অভ্যাসে, যেমন কেউ কেউ তোমাদের মধ্যে দেখবে হঠাৎ যদি একা বসে থাকে তো নখটা দিয়ে দাঁতটা এমন করছে, দেখেছিস? কেন? তার ওটা অভ্যাস, তখন সে আর পৃথিবীর সব ভুলে গেছে আর এমন করে চিন্তা করছে মনোযোগ দিয়ে, কালকে আমি কোথায় যাবো, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এই হলো মনোযোগের আমাদের নির্ধারণ, যে একটা জিনিসের প্রতি আমরা যখন অভ্যাস হয়ে যাই, সেই অভ্যাসের প্রতি আমরা খুব মনোযোগ দিই, তাই না? যার যেটি অভ্যাস সেটা হলো মনোযোগের একটি নির্ধারক। আশা করছি মনোযোগের, আমরা এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নটা আসতে পারে বা আসবে, যে মনোযোগ কি, মনোযোগের নির্ধারকগুলো তোমার ভাষায় উল্লেখ করো, আমরা নোটে দিয়ে দিব আর আমি তোমাদের বুঝিয়ে দিলাম। গেট মাই পয়েন্ট? এর পরেরটা আমরা আলোচনা করব। মনোযোগের মধ্যে আমরা একটা জিনিস পড়লাম, আগ্রহ। তাহলে আগ্রহ হলো শিখনের একটি উপাদান ঠিকই, কিন্তু আগ্রহটা কার মধ্যে পড়ে? মনোযোগের মধ্যে পড়ে। আমরা যখন কোনো জিনিসের প্রতি আগ্রহী হয়ে উঠি বা কারো প্রতি আগ্রহী হয়ে উঠি, যেমন আমি উদাহরণ দিলাম অক্ষয় কুমারেরটা, তাই না? তুমি অক্ষয় কুমারের প্রতি আগ্রহী, তার সব তোমাকে ফিটনেস ভালো লাগে, তখন ওর পোস্ট তোর সামনে আসলে তুমি দেখো, জিনিসটাতে তুমি আগ্রহ বোধ করো। তাহলে মনোযোগের মধ্যে আগ্রহ পড়ে। আবার আগ্রহ বা ইন্টারেস্ট একটা আলাদা উপাদান কার? আমাদের হলো শিখনের। কেন বলতো? আগ্রহ কাকে বলে? আগে বলতে, কোনো একটা জিনিসের প্রতি যখন আমাদের ভালো লাগে, কোনো একটা জিনিসের প্রতি যখন আমাদের চাহিদা জন্মায়, তখন তাকে আগ্রহ বলা হয়, তাই না? তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পর একটা ড্রেস কিনবে, কোন ড্রেসটা কিনবে তুমি? যে ড্রেসটাকে প্রতি তুমি ইন্টারেস্ট খুব, যে ড্রেসটা তোমার খুব পছন্দ হয়েছে, তোমার সেই ড্রেসটা আগ্রহ, তোমার আগ্রহের জন্য সেই ড্রেসটা তুমি কিনবে কি কিনবে না? তো ইন্টারেস্ট ব্যাপারটা হলো এরকম, যে কোনো একটা জিনিসের প্রতি যখন আমাদের খুব মানে ইন্টারেস্ট জন্মায়, সেটাকে আমরা কি বলবো? আগ্রহ বলবো। ইন্টারেস্ট মানে কিন্তু আগ্রহ। আবার বলতে পারো স্যার আগ্রহের বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা আগ্রহের সংজ্ঞা এভাবে পড়ে নেব। আগ্রহের বৈশিষ্ট্য হলো যে আগ্রহ হচ্ছে বিকাশধর্মী। ছোটবেলায় যে জিনিসটা তোমাকে ভালো লাগতো, বড় হয়ে সেই জিনিসটা ভালো নাও লাগতে পারে। ছোটবেলায় তোমাকে পুতুল ভালো লাগতো, 5 বছর বয়সে তোমার পুতুল ভালো লাগেনি। 5 বছর বয়সে তোমাকে সাইকেল ভালো লেগেছে, 18 বছর বয়সে এখন তোমাকে বাইক ভালো লাগছে, দেখা যাবে 30-28 বছর বয়সে এসে তোমাকে কার ভালো লাগবে। কেন? আলাদা আলাদা বয়সে এসে আলাদা আলাদা তোমার পরিবর্তনটা হয়ে যায়, তোমার আগ্রহটা অন্য অন্য জিনিসে শিফট হয়ে যায়। তো আগ্রহের বৈশিষ্ট্যের মধ্যে পড়বো যে স্যার আগ্রহ হলো বিকাশধর্মী। আগ্রহ বিকাশধর্মী এবং পরিবর্তনশীল। কেন? যে মানুষ যে একই আগ্রহ সবসময় থাকবে সেটা কিন্তু নয়। এখন তুমি 12-এ পড়ছো, 4th সেমিস্টারে পড়ছো, কত আগ্রহের সাথে পড়ছো। আমি যদি এখনই একটা কথা বলি তোমাকে, আগ্রহ শেষ হয়ে যাবে। বললাম যে সারা জীবন তোমাকে 4th সেমিস্টারে পড়তে হবে, 4th সেমিস্টার আরো তোমাকে 10 বছর পড়তে হবে, একই সিলেবাস। পড়তে পারবে না? একই সিলেবাস আর কতই পড়বে? আবার কলেজে চলে যাবে, কলেজে নতুন সিলেবাস পাবে, ফার্স্ট ইয়ারে ওটা পড়ে শেষ করে দিলে সেকেন্ড ইয়ারে আরো নতুন বই পড়বে। তো আলাদা আলাদা সময় আলাদা আলাদা জিনিসের প্রতি তুমি সুইচ ওভার হয়ে যাও। তো আগ্রহ ওই জন্য আমরা বলবো বিকাশধর্মী, পরিবর্তনশীল। আর ইউ গেট? 2 নম্বর বলতে পারি আগ্রহটা প্রেরণার উপর, মোটিভেশনের উপর নির্ভর করে। আমরা আগ্রহ কখন দেখাবো? 4th সেমিস্টারে আমরা কখন পড়বো?
যখন আমি তোমাদের মোটিভেশন দেবো, ভাই পড়তে হবে, পড়লে এমন হবে, তোমার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে, তখন তোমার ভিতরে কি জন্মিবে? আগ্রহ জন্মগ্রহণ করবে বা তোমার ভিতরে আগ্রহ জন্ম হবে। গেটিং? তো আগ্রহ কার উপরে নির্ভরশীল? প্যাশনার উপর। ওই জন্য আমরা প্যাশনাকে আগ্রহের কিসের মধ্যে রেখেছি? বৈশিষ্ট্যের মধ্যে রেখেছি। 2 নম্বর আগ্রহ হলো বংশগত এবং অর্জিত। যেমন দেখবি যে বাড়িতে ওর বাবা ওর মা শিক্ষক, দেখবি ছেলেটাও ছোট থেকে মনে হয় শিক্ষক হবার একটা স্বপ্ন নিয়ে বড় হয়। দেখবি জীবনানন্দের মা কবি, ওর ছেলেও কবি হয়েছে, বেশিরভাগ কবির ছেলেগুলো কবি হয়ে যাচ্ছে। কেন? ছোট থেকে সে দেখছে পরিবেশ, বা দেখবি যেগুলো সিঙ্গার হয় বড় বড়, তাদের হিস্ট্রি তুই দেখিস যে তাদের মানে বংশে কেউ না কেউ সিঙ্গার ছিল। তো ওই যে দেখছো প্রত্যেকদিন একটা শিশু প্রত্যেক দিন যখন এই জিনিসগুলো দেখছে, তো সেই জিনিসটার প্রতি ওর ইন্টারেস্ট বা আগ্রহ জন্ম হচ্ছে। ওই জন্য আমরা আগ্রহটাকে বলতে পারি বংশগত বা অর্জিত। আর আমরা বলতে পারি চাহিদা নির্ভর। আগ্রহ কখন জন্মে? যখন এটা চাহিদাটা আমি আগেও বলেছি তোমাদের, তাই না? কোনো একটা জিনিসের প্রতি যখন চাহিদা, যেটা আমরা প্রেষণা, যে প্রেষণা পড়লেই তো চাহিদা চলে আসবে, তাই না? যখন একটা জিনিসের প্রতি তোমার চাহিদা থাকবে, তখন তার প্রতি আগ্রহও তোমার থাকবে। ধরো চাহিদা কি আছে বলো তো? তোমার একটা চাহিদা আছে যে ধরো তুমি একটা বাইক কিনবে, এটা একটা তোমার চাহিদা। কেন বাইকটা কিনতে চাচ্ছ? কারণ বাইকটার প্রতি আগ্রহ আছে। আগ্রহ আছে, তুমি বুঝতে পারছো কিনা? আগ্রহ আছে বলেই তোমার চাহিদা কি হয়েছে? জন্ম হয়েছে। তাই না? একটা জিনিসের প্রতি আগ্রহ না থাকলে কিন্তু চাহিদা জন্ম হয় না। এখন তোমাদের কারো কি এখন সূর্য কেনার আগ্রহ আছে? না। কেন? চাহিদা নাই সূর্য কেনার, বা সূর্য তোমার কোনো প্রয়োজন মেটাতে পারে না। কিন্তু যেই জিনিসটা, একটা কলম কিনবে, একটা আগ্রহ, তো একটা নতুন কলম দেখলে তোমার প্রতি একটা আগ্রহ জন্ম হলো, বাজারে গেলে দেখলে নতুন কলমটা, আগ্রহ জন্ম হলো, আর তোমার এটাও জন্ম হলো যে এটার আমার চাহিদা আছে, দরকারও আছে, তখন তুমি কিনে নিলে। তাহলে এই জিনিসটা এভাবে আগ্রহ জিনিসটা আমাদের শিখনের উপর নির্ভর করে। তো আশা করি আমরা এই প্রথম অধ্যায়টা খুঁটিনাটি আলোচনা করলাম। আরও বেশ কিছু আলোচনা করা যায়, অনেক বড় অধ্যায়, অনেকগুলো জিনিস আলোচনা করা যায়। খুচরো কিছু টপিক বাকি থাকলো, তো যারা অনলাইনে দেখছো তোমরা অবশ্যই আমাকে জানাবে সেই খুচরো টপিকগুলো আলোচনা করা যায় কিনা। নেক্সট পরবর্তীতে আমরা চেষ্টা করব এই অধ্যায়ে তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়ার। আর অবশ্যই নেক্সটে আবার দেখা হবে আমাদের আর নেক্সট কোনো ক্লাস নিয়ে। ঠিক আছে? তোমরা ততক্ষণে খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। টাটা।